আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম শর্ট অ্যান্ড বিলভড। একটা প্রেমের গল্প যেটা শুরু হয় তরোয়ালের ধার দিয়ে, যুদ্ধের কালো ধোঁয়া দিয়ে, আর শেষ পর্যন্ত গিয়ে বাঁধে দুজন মানুষের হৃদয়। এই গল্পের নায়ক একজন নির্ভীক যোদ্ধা। জীবনের প্রতিটা মুহূর্তে সে যুদ্ধ করেছে, কষ্ট করেছে, হারিয়েছে প্রিয় মানুষদের। তার জীবনে ভালোবাসা বলে কিছুই নেই, শুধু দায়িত্ব, রক্ত আর প্রতিশোধ। আর গল্পের নায়িকা সে সরল, সাহসী, সত্যিকারের ভালোবাসা খুঁজে বেড়ানোর একটা মেয়ে। তার কাছে পৃথিবীটা কঠিন না, সুন্দর, কিন্তু জীবন আর ভাগ্য তাকে এমন একটা মানুষের সামনে এনে দাঁড় করায় যে মানুষটাকে সে কখনো ভাবতেও পারেনি। প্রথম দেখাতেই দুজনের জীবনে শুরু হয় সংকট। একদিকে তলোয়ার, অন্যদিকে হৃদয়ের টান। দুজনকে বাঁচতে হবে, লড়তে হবে, আর টিকে থাকতে হবে একসাথে। তাদের ভালোবাসার সামনে দাঁড়িয়ে আছে রাজ্য, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর মৃত্যু। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে ড্রামাটা শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য আমি নিয়ে এসেছি, অনেক রিস্ক নিয়ে। তো আশা করব তোমাদের কাছে এই ড্রামাটা অনেক ভালো লাগবে, এমনকি আমার কাছেও খুব ভালো লেগেছে ড্রামাটা। তাহলে চলো বেশি বকাবকি না করে ড্রামাটা শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ড্রামার শুরুতেই আমরা দেখি একটা অন্ধকার রাত, ঘুটঘুটে অন্ধকার, যেখানে চারিদিকে লাশ আর লাশ, যুদ্ধ বিধ্বস্ত মাঠ। রাতের শেষ ভাগ, মঞ্চের আলো অবছা। চারজন শিষ্য হাঁপাতে হাঁপাতে বলে, ইয়াং মাস্টার, এখন আমাদের কি করা উচিত? এই শয়তানটা আমাদের পুরো পূর্ব শহরকে তছনছ করে দিয়েছে। আরেকজন শিষ্য এসে আবার বলে, আমাদের চেং পরিবারের শিষ্যরা এভাবে পিছিয়ে যেতে পারে না। ইয়াং মাস্টার, আপনি হুকুম দিন, আমরা কি আক্রমণ করব? এখানে এই যে লোকটাকে দেখানো হয়, এনার নাম হচ্ছে ইয়াং মাস্টার চেং। ইনি হচ্ছেন চেং পরিবারের বিশ্বস্ত একজন যোদ্ধা। আমরা এনাকে চেং বলেই ডাকবো। চেং তরোয়াল হাতে শক্ত করে ধরে বলে, ভয় পেও না, আমাদের পরিবারের সম্মান আজ বাজিতে আছে। প্রথম শিষ্য একজন আর্তনাদ করে হঠাৎ করে বলে, কিন্তু ইয়াং মাস্টার, তারা সবাই তো মারা গেছে, চারিদিকে শুধু লাশ আর লাশ। আরেকজন শিষ্য আতঙ্কে চিৎকার করে বলে, মাস্টার, ওটা কি ছিল? ওটা কি চলে গেল? ইয়াং মাস্টার চেং তখন বিস্ময়ে বলে, ওটা অনেক দ্রুত ছিল, যেটা আমি ঠিক মতো দেখতেই পেলাম না। প্রথম শিষ্য আবার বলে, ইয়াং মাস্টার, আমাদের এখন যেতে হবে, জলদি করুন, আর সময় নেই, না হলে হয়তো অন্য কিছু হয়ে যেতে পারে। তারা দ্রুত মঞ্চ ত্যাগ করে অন্ধকার নেমে আসে। এখানেই সিন কাট হয়। এদিকে ইয়াং জন ম্যানর দেখানো হয়। একজন সৈনিক দৌড়াতে দৌড়াতে চিল্লাতে চিল্লাতে বলছে, রিপো। এখানেই কাট হয়। সেখানে এক ঝটকায় খতম করে দেয়। পড়ে আছে একদম রণক্ষেত্রের মতো। একজোট আহত লোক মাটিতে পড়ে কাতরাচ্ছেন। এমন সময় তরোয়াল হাতে শান্ত ভঙ্গিতে প্রবেশ করেন ফুগুই। তাকে দেখে দানবটি থেমে যায়। তখনই আগুনের ভিতর থেকে একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ আসতে থাকে এবং তার ভিতর থেকে বলে ওঠে, তোমাকেই কি সেই কিংবদন্তি সোলজার বলা হয়? এবং ফুগুই তখন শান্ত গলায় বলে, এখানে মানুষ আর দাও, তবে দেখা যাক তোমার সেই দক্ষতা আছে কিনা। এবং তখনই সে চিৎকার করে বলতে থাকে, গ্রাসকারী আগুনের জন্ম হোক, আমার আত্মা হদুতে ফিরে আসুক, ধ্বংস হও। তখনই ডেমনটি তার কার্মিক ফায়ার বা আগুনের গোলা নিক্ষেপ করে বাইরে ফেটে বেরিয়ে। ডেমন কিং প্রচন্ড রেগে যায় এবং বলে, কেন তুমি আমার কার্মিক ফায়ার জন ম্যানরের উপর নজর রাখতে, কিন্তু তুমি কিনা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে এলে? ছি! তখন স্পাইডার ডেমন গুলো কান্না করতে করতে বলে, ম্যাডাম, দয়া করে আমাদের প্রাণ ভিক্ষা দিন, বিশ্বাস করুন ওরা বড্ড শক্তিশালী। আমরা অনেকক্ষণ বাইরে অপেক্ষা করেছি, কিন্তু কোনোভাবেই ভেতরে ঢোকার সুযোগ পাইনি। ম্যাডাম, দয়া করুন, আমাদের ক্ষমা করে দিন, আমি শুধু বাঁচতে চাই। ম্যাডাম, দয়া করে আমার জীবনটা কেড়ে নেবেন না। কিন্তু রাক্ষসী ইং সবাইকে মেরে ফেলে। তখনই সেখানে একজন স্পাইডার ডেমনকে দেখানো হয়। আর তোমাদের আগে থেকেই বলে রাখি, এই ছোট্ট স্পাইডার ডেমনটি হচ্ছে আমাদের নায়িকার ভাই, যার জন্য আমাদের নায়িকা সবকিছু করতে পারে। ম্যাডাম ইং একে মেরে ফেলতেই যাবে, তখনই সেখানে আমাদের হিরোইন তাং চলে আসে এবং ম্যাডাম ইনকে থামিয়ে দিয়ে বলে, ম্যাডাম, দয়া করে থামুন, আমার ভাইকে মারবেন না, দয়া করে ওকে ছেড়ে দিন, ওকে প্রাণ ভিক্ষা দিন। কিন্তু ম্যাডাম ইং তখন রেগে গিয়ে বলে, ভাই, তুমি কি এই কয়েদিটার কথা বলছো? তখন তাং বলে, হ্যাঁ মালকিন। তখন ম্যাডাম ইং বলে, আর তুমি কে? তখন তাং একটু বিভ্রান্ত হয়ে বলে, আমি নম্বর 1285। আসলে আমি তোমাদের এখানে একটা কথা বলতে চাই। এই যে মাকড়সা দানব, এদিকে আবার ফুগুইকে দেখানো হয়। সে একটি তরবারি নিয়ে বসেছিল আর বলছিল, আরো একটি গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড। একজন সৈনিক হিসেবে আমি আমার তরোয়াল বের করি এবং দানবদের হত্যা করি, এর জন্য কোনো কারণের প্রয়োজন হয় না, কিন্তু মৃত্যু বড় শীতল, এরই তুষারের মতো আমার
হৃদয়ে এলো। এখানে ফেই বলে দানব রাজা হয়তো কখনো সাধারণ শত্রু ছিল না। তরুণ মাস্টার ফুগুই একবার তার সাথে শুধুমাত্র ফার্স্ট স্নো ওয়ার্ড নিয়ে এসেছিলেন। তার পক্ষে এটা ছিল অত্যন্ত চিৎকারস্বক কিছু ছোট্ট সংবোধন যা আপনি চাইলে করতে পারেন। এই যে এখানে সম্রাট সই আর ফুগুইকে দেখানো হয়, ইনিই হচ্ছেন কিন্তু ফুগুইয়ের বাবা। কিন্তু এনাদের মধ্যে ছেলে এবং বাবার সম্পর্ক খুব একটা ভালো নয়। ফুগুইকে কখনোই তার ছেলে হিসেবে ঠিকমতো পরিচয় দেয় না, কিন্তু মনে মনে ঠিকই ফুগুইকে সে ভালোবাসে। কারণ ফুগুই হওয়ার সময় ওর মা মারা গিয়েছিল, যার কারণে সবসময় ফুগুইকে ওর মায়ের মৃত্যুর জন্য দায়ী করে, যার কারণে ওদের বাবা ছেলের সম্পর্ক খুব একটা ঠিক নয়। যাই হোক, ওর বাবা এখানে ওকে বলে একজন যোদ্ধা হিসেবে তুমি এখনো সেই হেভেন অ্যান্ড আর্থ স্ট্রাইক অর্জন করতে পারোনি। নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যিই তৈরি? তখনই সেনাপতি ফেই বলে কিন্তু আমাদের তরুণ ইয়াং মাস্টার তো কখনো। এখানে তং ইউনকে ভুচং ভাচং দিয়ে এটা ওটা বোঝায় আর বলে যে তাকে সিল্ক সুতো দিয়ে খুব সুন্দর করে ড্রেস বানিয়ে দেবে, সেই ড্রেস পরে সে ফুগুইয়ের সাথে দেখা করতে পারবে। এটা ওটা ভুচং ভাচং বলে তাকে বুঝিয়ে দেয় আর বলে যে লেডি হিরো আমাকে মারবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন। এবং ইয়নেরও তংকে দেখে একটু মায়া হয় এবং ইয়ন তংকে নিয়ে নিজের ঘরে চলে আসে। এদিকে ঘরে এসে ইয়ন তংকে জিজ্ঞাসা করে তুমি কিসের দিকে তাকিয়ে আছো? তং বলে ও আপনি কতটা সুখে আছেন সেটাই দেখছি লেডি হিরো। আমি যে কোনো ছেঁড়া কাপড় বা পোশাক মেরামত করে দিতে পারি, দয়া করে আমাকে প্রাণ ভিক্ষা দিন। আমাদের মতো ছোট মাকড়সাদের জন্য ডেমন সিল্ক দিয়ে ব্রোকেট বোনা একটি প্রয়োজনীয়তা দক্ষতা। নকশা যতই জটিল বা সুন্দরী হোক না কেন আমি তা বুনে দিতে পারি। ইউন বলে তাহলে তুমি কি আমার জন্য এই পোশাকটি বুনে দিতে পারবে? তখনই ইউন ভিতর থেকে একটা ফটো নিয়ে আসে এবং তাংকে দেখায়। তং বলে এটা কি কোনো বিশেষ সাজসজ্জা? এটা তো অনেকটা বৃদ্ধ বিধবাদের পরার মতো পোশাক মনে হচ্ছে। তখন ইউন বলে বেশি বকবক করো না, তুমি কি এটা বুনে দিতে পারবে কি পারবে না সেটা শুধু বলো। তং বলে হ্যাঁ আমি পারবো, আমি অবশ্যই পারবো লেডি হিরো। আপনি কি এই পোশাকটি পরে কোনো বিশেষ অনুষ্ঠানে যেতে চান? তখন ইউন বলে আমার বড় ভাইয়ের জন্মদিন আর কয়েকদিন পর। এদিকে আবার ফুগুইয়ের ঘরের দৃশ্য দেখানো হয়। তং এখানে মনে মনে এসেছিল ইউনের দেওয়া একটা চিঠি ফুগুইকে দেওয়ার জন্য, কিন্তু তং বেশিক্ষণ টিকতে পারে না। এখানে ফুগুইয়ের কাছে সে ধরা খেয়ে যায়। আসলে ফুগুই এখানে ধ্যানে বসেছিল, কিন্তু তার চারিদিকে কিন্তু নজর ছিল। তং তখন মনে মনে বলে সৈনিকটি কি আমাকে লক্ষ্য করেছে? তখনই ফুগুই বলে ওঠে আপনি শুধু চিঠিটা রেখে চলে যান, তাহলে আপনি নিরাপদ থাকবেন। তখনই তং বলে আজ আমার ভাগ্যটাই ভরে যায়। এমন দেখে মনে হয় তাকে এত শাস্তি দেওয়া হয়েছে, তাকে এত দেখে নিষ্পাপ মনে হচ্ছে যে আপনার দেখেই কান্না চলে আসবে। তখনই ফুগুই বলে কেন, সে কি এখানে আছে? এই উঠোনে তো একটি ব্যারিয়ার দেওয়া আছে, তাহলে তুমি ঢুকলে কিভাবে? তখনই তং বলে আসলে আমি মনে মনে প্রবেশ করতে চাইনি, এটা লেডি ফেং এর কাজ। তিনি আমাকে একটি পাস দিয়েছিলেন এবং আপনাকে এই চিঠিটা পৌঁছে দিতে বলেছেন। সোলজার, দয়া করে এটি আপনি গ্রহণ করুন, না হলে আমি যখন ফিরে যাব তখন আমাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু এখানে বেচারা তাং তো ফুগুইয়ের পিছু পিছু ঘুরেই বেড়াচ্ছিল, কিন্তু ফুগুই তো তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না, এমনকি ওর চিঠিটার দিকে ঘুরেও তাকাচ্ছিল না। তবুও তং হাল ছাড়ে না, আবারও বলে অন্তত লেডি ফ্যাং এর চিঠিটা আপনি গ্রহণ করুন। তখনই ফুগুই বলে ওঠে মরতে না চাইলে এখান থেকে বিদায় হও। এদিকে আমরা আবার ফুগুইকে দেখতে পাই, সে একটা মাস্ক হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আসলে এই মাস্কটা ফুগুইয়ের বাবাকে তার মা দিয়েছিল এবং এই মাস্কটি তার বাবা খুব যত্ন সহকারে আলাদা করে রেখে দিতেন, কাউকে এই মাস্কটিতে হাত দিতে দিতেন না। কিন্তু ফুগুই এই মাস্কটি এখানে নিয়ে এসেছে। তখনই পিছন থেকে মিস্টার ফেই বলে যুক্তিগতভাবে বলতে গেলে মাস্টারের জিনলুন মাস্ক স্পর্শ করার অনুমতির কারণ নেই, এমনকি আপনারও নয়, কিন্তু আমি আসলে এখানে কিছুই দেখিনি। তখন ফুগুই বলে মিস্টার ফেই এই মাস্কটি আমার মা আমার বাবাকে উপহার দিয়েছিলেন, যদিও মা মারা গেছেন, বাবা এক মুহূর্তের জন্য তাকে ভুলে যাননি। মিস্টার ফেই তখন বলে তুমি কিভাবে নিশ্চিত হলে? ফুগুই বলে বাবা কাউকে এই মাস্ক ছুঁতে দেন না, তবু এটি সব সময় একদম পরিষ্কার থাকে। তাই মিস্টার ফেই দয়া করে বোঝার চেষ্টা করুন, বাবা আসলে আপনার প্রতি হৃদয়হীন নন। আজ আমার জন্মদিন, কিন্তু বাবা আমার মুখ দেখতে চান না, কারণ আমার জন্মদিন মানেই মায়ের মৃত্যু বার্ষিকী। মিস্টার ফেই বাবা কি সত্যি আমাকে ঘৃণা করেন? কিন্তু সত্যিটা এখানে এটাই ছিল, তার বাবা খুবই কষ্ট পেত, কারণ তার মার স্মৃতি সে খুব যত্ন সহকারে আগলে রাখতো এবং ছেলের জন্মদিনে স্ত্রীর মৃত্যুর কথা ভেবে খুবই কষ্ট পান, এবং এটাই ছেলে আর বাবার মাঝে ভুল বোঝাবুঝি হয়ে ঘৃণার সৃষ্টি হয়। এদের আবেগ দেখে বোঝা যায় বাবার নীরব ভালোবাসা এবং সন্তানের তার পিতৃ পরিচয় খুঁজে পাওয়ার এক করুণ আরতি। এদিকে আবার ফুগুই সহি বলে ওঠে 20 বছর কেটে গেছে, বাঁশবাগান আর নদী আগের মতোই আছে, কিন্তু আমি বৃদ্ধ হয়ে গেছি। ফুগুইকে সেরা যোদ্ধা বানাতে গিয়ে আমি কোনো দিনই ভালো বাবা হতে পারিনি, উল্টে সে দিন দিন আমার মতোই কঠোর হয়ে উঠেছে, যা আমি কখনোই দেখতে চাইনি। এবং আমরা দেখতে পাই বাঁশবাগানের আড়াল থেকে ফুগুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাবার সমস্ত কথা
কথাগুলোই শুনছিল। ঠিক তখনই এখানে স্পাইডার ডেমন অর্থাৎ টং এখানে চলে আসে এবং তার সৎ আওয়াজে তার বাবা বুঝতে পেরে যায় যে নিশ্চয়ই এখানে কেউ আছে। আসলে এখানে ফুগুই ছিল। আসলে ফুগুই এখানে এসেছিল তার মাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য, কিন্তু ফুগুইয়ের উপস্থিতিটা রাজার কাছে মোটেও ভালো লাগে না এবং তিনি প্রচন্ড রেগে যান এবং ফুগুইকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো। ফুগুই তখন বলে আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী, আমি তাকে শ্রদ্ধা জানাতে চাই। তখনই তার বাবা বলে শ্রদ্ধা জানাতে চাও? স্বর্গে থাকা তোমার মায়ের আত্মা কেবল এটাই চাই যে তুমি হেভেন অ্যান্ড আর্থ স্ট্রাইক শক্তিটি অর্জন করো। কেন তুমি এখনো তা করতে পারছো না জানো? কারণ তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা আবেগ আর দুর্বলতা। একজন যোদ্ধার কখনোই আবেগ থাকতে নেই। আসলে তার মা চেয়েছিলেন ছেলে অদ্বিতীয় বীর হোক, কিন্তু তার বাবা ছেলেকে আবেগহীন করতে গিয়ে তাকে নিজের মতোই একাকী করে ফেলেছেন এবং এখানেই তাদের বাপ আর ছেলের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে যায়। এমন যুদ্ধ ছিল যে ধুমধুমার তাদের থামানোই মুশকিল ছিল। তারপর ফুগুই হঠাৎই সেই মাস্কটি ফিংলিং মাস্কটি বার করে এবং তার মুখে লাগিয়ে নেয়। এর একটা নাম। অতীতে নিজের আবেগের কারণে সবাইকে হারিয়েছিলেন। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমি জানি আমার গলার ভয়েসটা হয়তো অতটাও ভালো নয়, তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে। তবে তোমাদের কাছে আশা করব আমার গলার ভয়েসটা বাদ দিয়ে ড্রামাটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর পরের পার্টটি দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো দেখা হবে আবার পরবর্তী পার্টের ড্রামাটা নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।